নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করি। আজ 16 অক্টোবর 2021 ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। অন্য দিনের মতোই আজকে 4 থেকে 5টা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, তো ভিডিওটা খুব বেশি লেন্দি হবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কোনো রকম স্কিপ না করে এবং ভিডিওর লাভ ওঠান। চলুন শুরু করা যাক। আজকের যে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, আধ্যা অরবিন্দ শঙ্কর উইন্স গ্লোবাল পিস ফটো অ্যাওয়ার্ড। তো গ্লোবাল পিস ফটো অ্যাওয়ার্ড কে জিতেছে? মাত্র 7 বছর বয়সী এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, আধ্যা অরবিন্দ শঙ্করের নাম। এ কিন্তু 2021 সালের গ্লোবাল পিস ফটো অ্যাওয়ার্ড জিতছে। অন্য কিছু মনে না রাখলেও চলবে, শুধুমাত্র মনে রাখবেন নামটা এবং অ্যাওয়ার্ডটার নাম। তবে এখানে একটু দেখতে পারেন, এই যে গ্লোবাল পিস ফটো অ্যাওয়ার্ড, এটা অ্যানুয়ালি দেওয়া হয় এবং ইউনেস্কোর সাথে, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন এর সাথে একটা কোলাবোরেট করে বা পার্টনারশিপ করে কিন্তু দেওয়া হয়। তো এটা একটু মনে রাখবেন। আর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোর লিস্ট একবার দেখে রাখবেন, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায়। আর লেটেস্ট যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেগুলো তো আরও বেশি ইম্পর্টেন্ট। ধোলাবিরা রিসেন্টলি হয়ে গেল, এরকম কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট যে কারেন্ট অ্যাফেয়ার্স, ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে বিং অবজার্ভ টুডে। তো টুডে বলতে 15 অক্টোবর, অ্যাকচুয়ালি টুডে নয়, ইয়েস্টার ডে হবে এটা। তো ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে অবজার্ভ করা হয় 15 অক্টোবর প্রতি বছর। 2021-এও একই রকমভাবে 15 অক্টোবর পালন করা হলো। আর এই দিন কেন পালন করা হয়? কারণ বার্থ অ্যানিভার্সারি অফ ফর্মার প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম। তো আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের বার্থ অ্যানিভার্সারি উপলক্ষে প্রতি বছর 15 অক্টোবর ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে পালন করা হয়। এবছরের থিম কী ছিল? লার্নিং ফর পিপল, প্ল্যানেট, প্রসপারিটি অ্যান্ড পিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি টার্ম। আচ্ছা, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই যে টার্মটা আপনারা যদি জানেন, কত ইম্পর্টেন্ট নয়, তবে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। লার্নিং ফর পিপল, প্ল্যানেট, প্রসপারিটি অ্যান্ড পিস, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, উদ্ধৃতি দেখতে পাচ্ছেন, এই লাইনটা কে দিয়েছিলেন? তো এখানে আরও আব্দুল কালাম সম্পর্কে বলা রয়েছে, মিস্টার কালাম হ্যাজ সার্ভড অ্যাজ দ্য 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো এখানে আরও একটি ইম্পর্টেন্ট তথ্য পাচ্ছেন, আব্দুল কালাম কিন্তু 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিলেন। এবং এই যে এপিজে আব্দুল কালাম অ্যারাউন্ড 2003 সালের কাছাকাছি তিনি রিটায়ার করেছিলেন। আর তিনি ইসরোর সাথে যুক্ত ছিলেন, ডিআরডিওর সাথে যুক্ত ছিলেন। ইসরোর ফুল ফর্ম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ডিআরডিওর ফুল ফর্ম ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তো আমি একটু ইসরো এবং ডিআরডিও সম্পর্কে ছোট্ট করে বলে দিই। প্রথমে বলি ডিআরডিও সম্পর্কে। ডিআরডিওর ফুল ফর্ম বললাম ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? নিউ দিল্লিতে রয়েছে। আর এই যে ডিআরডিও, ডিআরডিও আমাদের যত সমস্ত যে অস্ত্র আমাদের ইন্ডিয়ান মিলিটারি বা বলতে পারেন আর্মি, সমস্ত রকম বিএসএফ, সিআরপিএফ, এছাড়া নেভি, এয়ারফোর্স, এদের যে ইম্পর্টেন্ট যে অস্ত্র, সেগুলো কিন্তু বা মিসাইলগুলো কিন্তু এই ডিআরডিও তৈরি করে সাধারণত। তো এই ডিআরডিওর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। ডিআরডিও প্রতিষ্ঠা হয় 1958 সালে। আর ডিআরডিওর বর্তমান চিফের নাম জি সতীশ রেড্ডি, গতদিনই আলোচনা করছিলাম। আর ইসরো সম্পর্কে বলি, ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটা এস্টাবলিশ হয় 1969 সালে। ইসরোর বর্তমান চিফের নাম কে শিবান। এবং এই যে ইসরো, এর হেডকোয়ার্টার রয়েছে বেঙ্গালুরু, কর্ণাটকে। তো আপাতত এই তথ্যগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, মনে রাখবেন। নেক্সট, ইন্ডিয়া অ্যাপ্রুভস $200 মিলিয়ন লাইন অফ ক্রেডিট, এলওসি, টু সাপোর্ট প্রজেক্টস ইন কিরগিস্তান। তো এই যে কিরগিস্তানের ক্যাপিটাল এবং কারেন্সি দেখে রাখবেন, এখানে ক্যাপিটাল দেওয়া রয়েছে বিশেক। এই মুহূর্তে আমার কারেন্সির নামটা মনে পড়ছে না, আপনারা একটু চেক করে নেবেন কিরগিস্তানের কারেন্সির নামটা। আর এখানে আমি একটু আলোচনা করব লাইন অফ ক্রেডিট ব্যাপারটা কি। দেখুন, ভারত কিরগিস্তানকে লাইন অফ ক্রেডিট দিচ্ছে। এর অর্থ হচ্ছে ভারত একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি কিরগিস্তানকে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, এখানে কিরগিস্তানের যে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো রয়েছে, সেই ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য কিরগিস্তান ভারতের কাছ থেকে খুবই কম প্রাইসে, লাইন অফ ক্রেডিটের মানেই হচ্ছে খুবই কম প্রাইসে কিছু প্রোডাক্ট, অর্থাৎ ধরুন সেখানে রাস্তাঘাট তৈরি হবে। তো ভারতের থেকে রাস্তাঘাট তৈরির জন্য উপকরণীয় যে জিনিসপত্র বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যে উপকরণীয় জিনিসপত্র, সেগুলো ভারত থেকে কিরগিস্তান কিনবে। আর ভারত কিরগিস্তানকে সেভাবে সাহায্য করবে, ভারতের কাছ থেকেই কিনতে হবে, তবেই কিন্তু এই লাইন অফ ক্রেডিট কিরগিস্তান পাবে। আরেকটা কথা, এই যে ভারত, এই যে বিভিন্ন কোম্পানিগুলো, ভারতের বিভিন্ন কোম্পানিগুলো কিরগিস্তানকে এই প্রোডাক্টগুলো সাপ্লাই করছে, এই প্রোডাক্টগুলো বিক্রি করছে, তার ফলে কিন্তু একটা
জব জেনারেট হবে। তো এটাই হচ্ছে কিন্তু লাইন অফ ক্রেডিটের অ্যাকচুয়াল মিনিং বলতে পারেন, অথবা অ্যাকচুয়াল উদ্দেশ্য বলতে পারেন। তো অ্যাকচুয়ালি কোনো দেশের এখানে ক্ষতি হয় না, যে দেশ একটু বেশি ধনী সেই দেশ কিন্তু সাধারণত চেষ্টা করে লাইন অফ ক্রেডিট দেওয়ার। আপনারা প্রিভিয়াস ইয়ার্সে দেখেছিলেন ভারত কিন্তু বাংলাদেশকে এবং শ্রীলঙ্কাকে অনেকবার লাইন অফ ক্রেডিট দিয়েছে। এইগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়, তবে এসএসসি রেলওয়ে এই টাইপের পরীক্ষায় আসার চান্স কম। তবে এটা বলতে পারেন যে ডব্লিউপি এসআইতে আসতে পারে, এছাড়া আপনি বলতে পারেন ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে আসতে পারে, তবে মেন্সে আসার চান্সও কম। তো নেক্সট দেখবো, নেক্সট রয়েছে গ্লোবাল হ্যান্ড ওয়াশিং ডে 15 অক্টোবর। এটা কিন্তু এবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার কারণ কোভিডের সিচুয়েশন চলছে। কোভিড সিচুয়েশনে আমাদের বারবার হাত ধোয়া দরকার, এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা দরকার, হ্যান্ড ওয়াশের মাধ্যমে হাত ধোয়া দরকার। তো এই জন্যেই গ্লোবাল হ্যান্ড ওয়াশিং ডে এবারে ইম্পর্ট্যান্ট। আর গ্লোবাল হ্যান্ড ওয়াশিং ডে প্রতি বছর পালন করা হয় 15 অক্টোবর। তো এখানে থিমটা লেখা রয়েছে দেখুন, আওয়ার ফিউচার ইজ অ্যাট হ্যান্ড, লেটস মুভ ফরওয়ার্ড টুগেদার। রিপিট করছি, আওয়ার ফিউচার ইজ অ্যাট হ্যান্ড, আমাদের যে ভবিষ্যৎ সেটা আমাদের হাতেই রয়েছে। লেটস মুভ ফরওয়ার্ড টুগেদার, চলো একসাথে সবাই এগিয়ে যাই। তো এটা কিন্তু এবছরের থিম। ইম্পর্টেন্ট শুধুমাত্র ডের তারিখটা মনে রাখলেই হবে, আর কিছু মনে না রাখলেও কিন্তু চলে যাবে। নেক্সট দেখবো কনটেক্সট। এখানে কিসের কনটেক্সট বলা হচ্ছে, ইন্ডিয়া উইল ব্যান মোস্ট সিঙ্গেল ইউজ প্লাস্টিক্স বাই নেক্সট ইয়ার অ্যাজ পার্ট অফ ইটস এফোর্ট টু রিডিউস পলিউশন। অ্যাকচুয়ালি দেখুন, পলিউশন কমানোর জন্য ইন্ডিয়া ডিসাইড করেছে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক্স, আপনারা যেগুলো জলের বোতল, ধরুন আপনি ট্রেনে করে কোথাও যাচ্ছেন, যে জলের বোতলগুলো কিনছেন বা জল কিনছেন, ওই জলের যে বোতলগুলো যে প্লাস্টিক দিয়ে তৈরি, সেগুলোর গায়ে লেখা থাকবে দেখবেন সিঙ্গেল ইউজ প্লাস্টিক, বা ওয়ান দিয়ে তিনটে একটা ত্রিভুজের মতো বিভিন্ন রকম সাইকেল আকারে তৈরি করা দেওয়া থাকে। ওখানে যদি ওয়ান লেখা থাকে তাহলে বুঝবেন ওটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক, টু লেখা থাকলে বুঝবেন ডবল বার ইউজ করা যায়, আর ওখানে যদি ওখানে দেখবেন মাঝে মধ্যে লেখা থাকে মাল্টিপল টাইম ইউজড। আপনি যে কোল্ড ড্রিঙ্কসের বোতল কেনেন, সেখানে দেখবেন ওই বোতলগুলো কিন্তু বেশিরভাগ বোতলগুলো মাল্টিপল টাইম ইউজ করা যায়, কিন্তু আপনি যে ট্রেন বা এরকম কোথা থেকে জল কিনছেন, সেখানে কিন্তু মাল্টিপল টাইম ইউজ করা যায় না, ওটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক। তো এই হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং মাল্টিপল টাইম ইউজড প্লাস্টিকের মধ্যে পার্থক্য। তো এই যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, এটা খুবই পরিমাণে পলিউশন ছড়ায়, এবং ভারত কিন্তু অনেক দিন তো ওকে ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করছে যে প্লাস্টিক বর্জন, কিন্তু ততদিন এটা সম্ভব হবে না যতদিন না পর্যন্ত প্লাস্টিক কোম্পানিগুলো প্লাস্টিক তৈরি করা বন্ধ করা হবে। জনগণের উপর প্রেশার দিয়ে কোনো কিছু লাভ হবে না, আর এটা কিন্তু চলতেই থাকবে। তো এখানে গভর্নমেন্টের খামতি রয়েছে, এই দিকগুলো দেখা দরকার। অ্যাকচুয়ালি এখান থেকে একটা ভালো আর্নিং আসে, এবং এটা একটা জব জেনারেট করে। তো এই যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এগুলোকে বন্ধ করা প্রবলেম হয়ে যায়। তো বিভিন্ন ইস্যু রয়েছে, অ্যাকচুয়ালি এইভাবে বলা যায় না যে ডিরেক্টলি পুরোপুরি কোম্পানি বন্ধ করে দেওয়ার দরকার, প্লাস্টিক একেবারে প্রডিউস করা যাবে না। আমরা এতটা এগিয়ে গিয়েছি, এখন প্লাস্টিক ছাড়া চলতে পারবে না সাধারণ মানুষ, এবং বিভিন্ন রকম কোম্পানি তাদের যে জব জেনারেট, অনেক সাধারণ মানুষ সেখানে কাজ হারা হয়ে পড়বে। অবশ্যই সেখানে কিন্তু পরিবেশের ক্ষতি হচ্ছে। তবে সায়েন্টিস্টরা চেষ্টা করছেন যে এই যে প্লাস্টিকগুলোকে কীভাবে কাজে লাগানো যায়, নতুন করে এই প্লাস্টিক থেকে কোনো রকম দূষণ না ঘটিয়ে। তো নেক্সট ইয়ারের মধ্যে কিন্তু সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যান হওয়ার কথাই ভারতবর্ষে উঠছে। এখন কতটা ইমপ্লিমেন্ট হয় সেটাই কাজের। নেক্সট, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট বা ইউএপি। আপনারা ইউএপি অনেক সময় শুনেছেন, ইউএপি এর মাধ্যমে এই ব্যক্তিকে অ্যারেস্ট করা হলো। দেখুন, অ্যাকচুয়ালি প্রিভিয়াস ডাটা বলছে, আমাদের 2019-এর কি 2020-এর একটা ডেটা আমি দেখছিলাম, সেখানে একটা ডেটা পড়েছিল অ্যারাউন্ড 326 জনের কাছাকাছি ইউএপিএ ধারার মাধ্যমে কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল। এবং ফাইনালি দেখা যায় ইউএপিএ ধারার মাধ্যমে মাত্র এখানে 8 থেকে 10 জন এখানে অ্যাকচুয়ালি দোষী ছিল, আর বাকি কিন্তু 300 জনের ওপরে সেখানে দোষী ছিল না। তো এটা একটা অত্যাধিক পাওয়ার যেটা সেন্ট্রালের হাতে থাকে। এই পাওয়ারটা কিন্তু 1967 সালে প্রথম পাস হয়, বা এই বিলটা প্রথম 1967 সালে পাস হয়। অ্যাকচুয়ালি বিল নয়, বিলটা পরবর্তীকালে অ্যাক্টে পরিণত হয়। 1967 সালে পাস হওয়ার পরে এর অ্যাক্টিভিটি কিন্তু সম্পূর্ণ ভারতবর্ষে লিমিটেড রয়েছে। তবে মনে রাখবেন, কোনো ক্রাইম যদি করা হয় বা ক্রাইম করার উদ্দেশ্য নিয়ে কোনো ব্যক্তি যদি থাকে, সেটা কিন্তু শুধুমাত্র ভারতের মধ্যে নয়, সমগ্র বিশ্বের মধ্যে যে কোনো জায়গা থেকে কিন্তু তাকে অ্যারেস্ট করা যেতে পারে এই যে ইউএপিএ ধারার মাধ্যমে। তো এখানে ডেথ পেনাল্টিও দেওয়া যেতে পারে, ইমপ্রিজনমেন্ট হাইয়েস্ট পানিশমেন্ট হিসেবে এগুলো কিন্তু দেওয়া হয়। তো এখানে আমি একটু ক্লিয়ার করে দিই, আপনারা হয়তো শুনেছেন পুনিটিভ এবং প্রিভেন্টিভ, এই দুটোর নাম শুনেছেন। তো পুনিটিভ কথার অর্থ কি? পুনিটিভ যখন বিভিন্ন রকম প্রিভেনশন করা হবে, তখন কিন্তু ধরুন কোনো একজন ব্যক্তি কোনো একটা অপরাধ করেছে,
রিসেন্টলি একটা ক্রাইম খুবই ভাইরাল হয়ে গেছে, তাকে অনেক দিনের সাজা দেওয়া হয়েছে। একজন ব্যক্তি তার ওয়াইফকে গোখরো সাপের কামড়ের দ্বারা মেরে ফেলেছে। তো ধরুন এই যে ক্রাইমটা করেছে সেই ব্যক্তি, ক্রাইমটা করার পরে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, এটা হচ্ছে পুনিটিভ প্রিভেনশন। আর যদি কোনো ব্যক্তি কোনো একটা অপরাধ করতে চলেছে কিন্তু সে এখনও করেনি, এবং তার ফলে কিন্তু অনেক সাধারণ মানুষের ক্ষতি হবে, স্পেশালি জম্মু কাশ্মীর এরিয়াতে বিভিন্ন রকম জঙ্গি এরিয়ায়, সেখানে কিন্তু জঙ্গলমহল এরিয়ায়, সেখানে কিন্তু জঙ্গিরা আগে থেকে ধরুন কোনো রকম অ্যাটাক করতে চলেছে, সেই খবর যখন আর্মি বা আমাদের সেন্ট্রাল ফোর্সের হাতে চলে যায়, তারা কিন্তু তাদের প্রিভেন্টিভ প্রিভেনশন করতে পারে। এর অর্থ কি? এর অর্থ কোনো ক্রাইম করার আগে থেকেই তাকে অ্যারেস্ট করে নেওয়া। এটা আমাদের কিন্তু কনস্টিটিউশনে আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে লেখা রয়েছে। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন কোন আমাদের ফান্ডামেন্টাল রাইট বা কোন আর্টিকেলের মধ্যে এটা রয়েছে। ভেরি ভেরি ইজি কোশ্চেন, আমি অলরেডি এর আগে আলোচনা করেছি, বিভিন্ন ভিডিওর মাধ্যমে পলিটির কোশ্চেন আলোচনা করেছি। তো এই হচ্ছে আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, অর্থাৎ কখনো যদি কোনো রকম আনলফুল অ্যাক্টিভিটি দেখা যায়, সেখানে কিন্তু সেন্ট্রাল ফোর্স বা আমাদের যে সেন্ট্রাল, তার হাতে একটা পাওয়ার থাকে তাকে অ্যারেস্ট করার। এখানে কি পয়েন্ট দেখুন, আন্ডার ইউএপিএ বোথ ইন্ডিয়ান অ্যান্ড ফরেন ন্যাশনালস ক্যান বি চার্জড, অর্থাৎ ইন্ডিয়ান কোনো ন্যাশনাল বা ফরেন ন্যাশনাল বাইরের দেশের কোনো ব্যক্তি যদি ভারতের জন্য ক্ষতিকর হয়, তাহলেও কিন্তু তাকে চার্জ করা হবে। অ্যান্ড ইট উইল বি অ্যাপ্লিকেবল টু দ্য offenders in the same manner even if crime is committed on a foreign land, যদি ফরেন ল্যান্ডেও কোনো ক্রাইম হয় সেখানেও কিন্তু তাকে অ্যারেস্ট করা যেতে পারে। আর এখানে ইনভেস্টিগেটিং এজেন্সি ক্যান ফাইল এ চার্জশিট ইন ম্যাক্সিমাম 180 days আফটার দ্য অ্যারেস্টেড। তো অ্যারেস্ট করার 180 দিনের মধ্যে, ম্যাক্সিমামের মধ্যে কিন্তু এই যে ইউএপিএ ধারার যে ইনভেস্টিগেশনের যে চার্জশিট সেটা তৈরি করতে হবে। তো এগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট, পরীক্ষা এখান থেকেই কোশ্চেন আছে সাধারণত। আমি এসএসসি, তারপরে অন্যান্য যে ছোটোখাটো এক্সাম রয়েছে, ছোটোখাটো এক্সাম বলতে কোনো এক্সামই ছোটো নয়, কিন্তু ক্লারিক্যাল যে এক্সামগুলো রয়েছে সেখানে পাস্ট ইন 1967 এই লাইনটা থেকে অনলাইনে অনেকবার দেখেছি। এবার যদি আপনি ইউপিএসসি দিতে চান তাকে সেখানে আপনাকে ডিটেলসে পড়তে হবে, আর বিশেষ মেন্সের ক্ষেত্রে আপনাকে একটু ডিটেলসে পড়তে হবে। তো এই ছিল আজকে আমাদের ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।